আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা তথ্য ও উপাত্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ইতিমধ্যে এখানে 8টি টপিকস লেখা দেখছেন। এই 8টি টপিকস নিয়ে আমরা বিস্তারিত আজকের পর্বে আলোচনা করব। তাই আমরা আশা করি আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 1 নাম্বার তথ্য। তথ্য কি? তথ্য হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু দেখি, শুনি অথবা সংগ্রহ করি তাই হলো তথ্য। যেমন আমরা দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে বাজার দর, খেলাধুলা, আবহাওয়া ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে থাকি। কিন্তু আমরা যদি তথ্য কি এটি যদি সংজ্ঞা হিসেবে লিখতে চাই তাহলে আমরা লিখব তথ্য হলো বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যা সূচকই হলো তথ্য। অর্থাৎ আমরা যদি বিভিন্ন বিষয় বা ঘটনাকে সংখ্যা দ্বারা যখন প্রকাশ করব তখন তাদেরকে আমরা বলবো তথ্য। এই সংখ্যাসূচক তথ্যের সাহায্যে সংশ্লিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। যেমন আমরা একটু আগে যেমন বললাম যে দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আমরা আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি সম্পর্কে ধারণা পাই, অর্থাৎ এগুলো হচ্ছে তথ্য। তাহলে আবহাওয়া আগামীকালকার আবহাওয়া কেমন হবে এটিকে কিন্তু এই সংখ্যার সাহায্যেই প্রকাশ করা হয় যে এত ডিগ্রি তাপমাত্রা থাকবে অথবা সেখানে তাপমাত্রা কত কম থাকবে বা বেশি থাকবে, বৃষ্টি হবে কি না, তারপরে কত মিলিমিটার বৃষ্টি হলো এই সম্পর্কিত তাহলে সংখ্যার মাধ্যমে আমরা তথ্যগুলো পাই। বাজার দর, বিভিন্ন পণ্যের কত দাম, আগের চাইতে বেশি নাকি কম, এই সংখ্যার মাধ্যমে আমরা তুলনা করি। তারপরে খেলাধুলা সম্পর্কে আমরা কি জানি যে স্কোর, অর্থাৎ কত রান করলো বা ফুটবলের ক্ষেত্রে কত গোল করলো। তাহলে আমরা আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি যখন আমরা এই সংখ্যার মাধ্যমে যখন জানবো তখন তাদেরকে আমরা বলবো তথ্য। কারণ এই সংখ্যার মাধ্যমে যখন আমরা জানবো তখনই আমরা ওই বিষয়টি বা ওই ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো। তাহলে তথ্য কি? বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যাসূচকই হলো তথ্য। এই সংখ্যাসূচক তথ্যের সাহায্যে সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ ওই সম্পর্কিত বিষয় বা ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। তাহলে তথ্য কি আমরা সেটা বুঝলাম। এখন আমরা আলোচনা করব উপাত্ত নিয়ে। তাহলে উপাত্ত হলো পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যেসব সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাই হলো পরিসংখ্যানের উপাত্ত। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে পরিসংখ্যান কি? তা হচ্ছে আমরা একটা উদাহরণের মাধ্যমে পরিসংখ্যানও বুঝবো, উপাত্তও বুঝবো। তা হচ্ছে যদি আমরা বলি যে 2010 সালে অর্থাৎ 2009 সালের তুলনায় 2010 সালে 20% শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ শিক্ষার্থী একেবারে শুরুর ক্লাস থেকে একেবারে শেষ পর্যন্ত উচ্চশিক্ষা পর্যন্ত গত বছরের তুলনায় 20% শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। যদি আমরা বলি যে 2011 সালে 2010 সালের তুলনায় 15% শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। 2012 সালে 2011 সালের তুলনায় 23% শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানের মধ্যে আমরা এই সম্পূর্ণটাকে আমরা বলবো পরিসংখ্যান। অর্থাৎ যখন অনেকগুলো উপাত্ত যখন আমরা একসঙ্গে তুলনা করার জন্য যখন ব্যবহার করব তখন তাদেরকে আমরা বলবো পরিসংখ্যান। তাহলে এটি হচ্ছে একটি পরিসংখ্যান যেখানে আমরা 3টি বছরের শিক্ষার্থী পরিমাণ কত পরিমাণ বৃদ্ধি পেল আমরা তা একসঙ্গে দেখছি। 2010 সালে আগের বছরের তুলনায় 20% শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। 2011 সালে তার আগের বছর অর্থাৎ 2010 সালের তুলনায় 15% শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। 2012 সালে 2011 সালের তুলনায় 23% শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। যখন আমরা এই 3টি বছরের তথ্য যখন একসঙ্গে আমরা রাখলাম তখন এই সম্পূর্ণটাকে বলা হবে পরিসংখ্যান। আর এই পরিসংখ্যানে আমরা যে সংখ্যাগুলো প্রকাশ করলাম, যেই সংখ্যাগুলো দ্বারা আমরা এই পরিসংখ্যানটাকে উপস্থাপন করলাম, এই সংখ্যাগুলোকে বলা হবে উপাত্ত। তাহলে আমাদের সংজ্ঞাতে আমরা কি লিখলাম? পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যেসব সংখ্যা দ্বারা, এই যে 20%, 15%, 2011 সাল, 2012 সাল, এই যে সংখ্যাগুলো যেসব সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাই হলো পরিসংখ্যানের উপাত্ত। এই সম্পূর্ণ সবগুলো তথ্য একত্রে হচ্ছে পরিসংখ্যান। আর এই পরিসংখ্যানের মধ্যে প্রতিটি সংখ্যা আলাদা আলাদাভাবে প্রতিটি সংখ্যা হচ্ছে উপাত্ত। এবং এই পরিসংখ্যান হওয়ার ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র একটি সংখ্যা, যদি আমরা 2010 এই সংখ্যাটি যদি আমরা লিখতাম
তাহলে এই সংখ্যাটিকে এককভাবে আমরা পরিসংখ্যান বলতে পারবো না, কারণ পরিসংখ্যানের ক্ষেত্রে একটি সংখ্যা দ্বারা পরিসংখ্যানকে প্রকাশ করা যাবে না। অবশ্যই পরিসংখ্যানের ক্ষেত্রে একাধিক উপাত্তকে একসঙ্গে সন্নিবেশ করা লাগবে, তাহলে তখন আমরা তাদেরকে পরিসংখ্যান বলতে পারবো। যেমন এখানে আমাদের অনেকগুলো সংখ্যা রয়েছে, এই উপাত্তগুলোকে একত্রে আমরা পরিসংখ্যান বলবো, কিন্তু শুধুমাত্র একটি সংখ্যাকে আমরা পরিসংখ্যান বলতে পারবো না। তাহলে পরিসংখ্যান কখন বলবো? যখন একাধিক উপাত্ত যখন একত্র হবে তখন তাদেরকে আমরা পরিসংখ্যান বলবো। আর এই পরিসংখ্যানের মধ্যে যেই সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে তাদেরকে আমরা উপাত্ত বলবো। তাহলে আমরা এতক্ষণ যাবৎ উপাত্ত নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত একসঙ্গে আলোচনা করব। অর্থাৎ উপাত্তের মধ্যে দুই রকমের উপাত্ত রয়েছে, তা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত এবং আরেকটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত। এখন অবিন্যস্ত উপাত্ত কি আর বিন্যস্ত উপাত্ত কি? অবিন্যস্ত উপাত্ত হলো আমরা যখন কোনো তথ্যকে যখন এলোমেলোভাবে উপস্থাপন করব, যখন কোনো তথ্যকে এলোমেলোভাবে উপস্থাপন করব তখন তাদেরকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত। যেমন আমরা যদি এখন এখানের মধ্যে লিখি 4 5 2 8 1 9 11 10, আমরা লিখলাম কয়েকটি উপাত্ত আমরা লিখলাম, কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এগুলো এলোমেলোভাবে সাজানো। কিভাবে? 4-এর পরে 5 এটা ঠিকই আছে, কিন্তু 5-এর পরে তো 2 হওয়ার কথা না, কারণ 5-এর চাইতে 2 ছোট, 4-এর চাইতে 5 বড়, ঠিক আছে, তাহলে 5-এর পরে আরেকটা বড় সংখ্যা হওয়ার কথা, কিন্তু এখানে আমরা একটা ছোট সংখ্যা লিখলাম। তাহলে ছোট থেকে বড়, বড় থেকে আবার ছোট হয়ে গেল, ছোট থেকে আবার বড়, আবার বড় থেকে ছোট, তাহলে এটা হবে না। কারণ আমাদেরকে যে কোনো একটা মানতে হবে, হয় আমরা ছোট থেকে সব বড়র দিকে যেতে থাকবো অথবা বড় থেকে ছোটর দিকে যাব। কিন্তু এখানে আমরা দেখলাম যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ওলট পালট ভাবে, অর্থাৎ এলোমেলো ভাবে সাজানো এখানে সংখ্যাগুলো। তাহলে যখন আমরা উপাত্তগুলোকে এলোমেলো ভাবে সাজিয়ে উপস্থাপন করব তখন তাদেরকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। আর ঠিক এটার উল্টা কাজটা যখন আমরা করব, অর্থাৎ যখন আমরা সাজিয়ে লিখব তখন তাদেরকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা অবিন্যস্ত উপাত্তের আরও উদাহরণ দিতে পারি। যেমন আমরা যদি এখন লিখি এখানের মধ্যে 16 19 17 4 5 23, তাহলে এই যে এখানে আমরা আরও কিছু সংখ্যা লিখলাম, এখানের মধ্যে আমরা দেখতেছি ছোট থেকে বড়, বড় থেকে আবার ছোট, তার চাইতে ছোট, আবার বড়, তাহলে ছোট বড়, বড় বড় আবার ছোট, অর্থাৎ এলোমেলোভাবে সাজানো। তাহলে যখন আমরা উপাত্ত সমূহকে এলোমেলোভাবে সাজিয়ে উপস্থাপন করব তখন তাদেরকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। আর যখন এই এলোমেলোভাবে যেই উপাত্তগুলো রয়েছে তাদেরকে যখন আমরা মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, এই দুইটির যে কোনো একটি, যখন এলোমেলোভাবে উপস্থাপিত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সুন্দরভাবে সাজিয়ে লিখব তখন তাদেরকে বলা হবে বিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা এখানে বিন্যস্ত উপাত্ত এখন লিখব। তাহলে বিন্যস্ত উপাত্ত কি হবে? বিন্যস্ত উপাত্ত হলো আমরা এলোমেলোভাবে যেই তথ্যগুলোকে উপস্থাপন করি ওই তথ্যগুলোকে যখন আমরা সুন্দর করে মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম এই দুইটির যে কোনো একটি অনুসারে সাজিয়ে উপস্থাপন করব তখন তাদেরকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। কিভাবে সেটা? তার উদাহরণের মাধ্যমে আমরা লিখি। আমরা এই প্রথমে যে সংখ্যাগুলো লিখলাম তাদেরকে যদি এখন আমরা সাজিয়ে লিখি তাহলে এখানে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে 1। আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে লিখি, ঊর্ধ্বক্রম বলতে কি বোঝায়? ছোট থেকে বড়র দিকে যাওয়া, অর্থাৎ আমরা একেবারে শুরুতে একটা ছোট সংখ্যা লিখব, তারপর আমরা আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাব। তাহলে প্রথমে এখানে আমাদের সবচাইতে ছোট হচ্ছে 1, আমরা তাহলে সবার প্রথমে 1 লিখলাম। 1-এর চাইতে বড় হচ্ছে 2, 2-এর চাইতে বড় হচ্ছে 4, তারপরে লিখব 5, তারপরে লিখব 8 9 10 11। তাহলে আমরা এখানের মধ্যে আমাদের এই এলোমেলোভাবে যেই তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি তাদেরকে আমরা এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম, অর্থাৎ ছোট সংখ্যা থেকে আমরা আস্তে আস্তে মান অনুসারে ঊর্ধ্বক্রমে অর্থাৎ বড়র দিকে গেলাম, ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে সাজালাম। এদেরকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। কেন? তার কারণ ছোট, তার চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতে বড়, অর্থাৎ এখানে একে একে শুধু বড় সংখ্যার দিকে গেছে, উপাত্তগুলো ছোট থেকে বড়র দিকে গেছে, এখানে কোনো ওলট পালট হয় নাই, অর্থাৎ এলোমেলো হয় না, এগুলো সব সুন্দর করে সাজানো আছে। আবার যদি আমরা এই উপাত্তগুলোকে যদি আমরা মানের
অধক্রম অনুসারে সাজাই। অধক্রম বলতে কি বোঝায়? অধক্রম বলতে বোঝানো হয় বড় থেকে ছোটর দিকে যাওয়া। উপাত্তগুলো তাদের মান অনুসারে বড় উপাত্ত থেকে মান অনুসারে ছোট উপাত্তর দিকে যাবে, তাকে বলা হয় অধক্রম। যদি আমরা এই উপাত্তগুলোকে অধক্রম অনুসারে সাজাই তাহলে কি হবে? তা হচ্ছে সবার প্রথমে আসবে 11, তারপর 10, তারপর 9, 8, 5, 4, 2 এবং সর্বশেষ 1। অর্থাৎ বড় থেকে ছোটর দিকে মান অনুসারে বড় থেকে ছোটর দিকে যাওয়া, তাকে বলা হয় অধক্রম অনুসারে লেখা। তাহলে আমরা বিন্যস্ত উপাত্ত বলতে কি বুঝলাম? বিন্যস্ত উপাত্ত বলতে বোঝানো হয় যখন এলোমেলোভাবে উপস্থাপিত তথ্য বা উপাত্তগুলোকে যখন তাদের মান অনুসারে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়, তখন তাদেরকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। তাহলে আশা করি আমরা অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত বুঝতে পারলাম। আমরা এখন আলোচনা করব গড় নিয়ে। গড় কি? গড় হচ্ছে সংগৃহীত উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকেই গড় বলে। আমরা এই সংজ্ঞাটি এখানে আমাদের লিখে নিই। সবার প্রথমে গড় বলতে বোঝানো হয় সংগৃহীত উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গড় বলে। এখানে দুইটি শব্দ, উপাত্তসমূহের সমষ্টি, আবার আরেকটি শব্দ উপাত্তসমূহের সংখ্যা। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হয় যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে আমরা যোগ করব। যেমন যদি এখানে আমাদের তিনটা সংখ্যা দেওয়া থাকে 5, 10 এবং 15, তিনটি সংখ্যা আমরা লিখলাম, অর্থাৎ তিনটি উপাত্ত। তাহলে এই যে তিনটি উপাত্ত আমরা লিখলাম, যদি এই তিনটি উপাত্তকে আমরা যোগ করি তাহলে কত হবে? 5 যোগ 10 যোগ 15 আমরা যোগ করব। তাহলে এই যে উপাত্ত সমূহের সমষ্টি, মানে আমরা সবগুলো উপাত্তকে যোগ করব। আর নিচে লিখছি উপাত্ত সমূহের সংখ্যা। কয়টি উপাত্ত? 1, 2, 3। এখানে তিনটি উপাত্ত, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া থাকবে আমরা সেই উপাত্তগুলোকে যোগ করব এবং দেখব এখানে কয়টি উপাত্ত। এখানে 3টি উপাত্ত, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। এটি বোঝানো হয় উপাত্ত সমূহের সমষ্টি দ্বারা বোঝানো হয় যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে আমরা যোগ করব, আর উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা বোঝানো হয় কয়টি উপাত্ত আছে। যতটি উপাত্ত তত দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা ভাগ করি ফলাফল কত পাবো? 5, 10, 15, 15 আর 15 যোগ করলে হয় 30। তাকে ভাগ করতে হবে 3 দ্বারা। তাহলে 30কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হয় 10। অর্থাৎ 5, 10, 15 এই তিনটি উপাত্তের গড় হলো 10। অর্থাৎ গড় বলতে বোঝানো হয় সবগুলোকে সমান করে ফেলা। অর্থাৎ যদি আমরা গড় বলি তাহলে গড় বলতে গেলে 5, 10, 15 গড় হচ্ছে 10। অর্থাৎ 5 আর 5 থাকবে না, 5 এখন 10 হয়ে যাবে, 15 10 হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা এরকম ছোট বড় এরকম সংখ্যাগুলো পাই আর তাদের যখন গড় বের করি, ওই গড় বলতে বোঝানো হয় সবগুলো উপাত্তকে সমান বানানো। অর্থাৎ কোনো ছোট থাকবে না, কোনো বড় থাকবে না, সব সমান হয়ে যাবে। তাহলে এই 10 বলতে বোঝানো হয় আমরা যদি 3টাকে যদি 10 করি, 10 10 10, অর্থাৎ সবগুলো সমান। তাহলে গড় বলতে বোঝানো হয় যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদের সমষ্টি বের করব, আর ওই সমষ্টিকে উপাত্তগুলোর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে যে ফলাফলটি আমরা পাবো তাকে আমরা বলবো গড়। তাহলে আমরা যদি আরও একটি উদাহরণ দিই তাহলে আমরা লিখতে পারি 3, 7, 10, 12। এখন যদি আমাদেরকে বলা হয় যে এইখানে যে 4টি উপাত্ত দেওয়া রয়েছে তাদের গড় কত হবে, তাহলে আমরা কিভাবে বের করব? সেক্ষেত্রে আমরা এই উপাত্তগুলোর সমষ্টি বের করব। অর্থাৎ 3 যোগ 7 যোগ 10 যোগ 12। আমরা কিন্তু এই 4টি উপাত্তের যোগফল আলাদা করে বের করে সেই যোগফলকে এখানে সরাসরি বসিয়ে দিতে পারি, অথবা যে উপাত্তগুলো থাকবে তাদেরকে আমরা এরকম যোগ চিহ্ন দিয়েও বসাতে পারি। এখন নিচে কি লিখব? উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে এখানে কয়টি উপাত্ত রয়েছে? 1, 2, 3, 4, 4টি উপাত্ত। তাহলে আমরা নিচে লিখব 4। উপরে লিখব যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদের যোগফল, আর নিচে লিখব যতগুলো উপাত্ত থাকবে তার সংখ্যা। 1, 2, 3, 4, 4টি উপাত্ত। তাহলে আমরা এখানে 4 দিয়ে ভাগ করব। তাহলে পরবর্তী লাইনে কি হবে? 3 আর 7 যোগ করলে হয় 10, 10 10 20, 20 আর 12 যোগ করলে হয় 32। তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 32কে 4 দ্বারা ভাগ করলে হয় 8। অর্থাৎ 3, 7, 10, 12 এই 4টি উপাত্তের গড় হচ্ছে 8।
তাহলে গড় বলতে বোঝানো হয় সংগৃহীত উপাত্ত সমূহের, অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গড় বলে। তাহলে আমরা গড় সম্পর্কে জানলাম। আমরা এখন আলোচনা করব মধ্যক নিয়ে। তাহলে মধ্যক কাকে বলে তা আমরা সবার প্রথমে লিখে নিলাম। মধ্যক বলতে বোঝানো হয় মধ্যক হলো উপাত্ত সমূহের মধ্যম মান, অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া থাকবে ঠিক তাদের মধ্যম যে উপাত্তটি তাকেই আমরা মধ্যক হিসেবে বলবো। তাহলে মধ্যক হলো উপাত্ত সমূহের মধ্যম মান। প্রদত্ত উপাত্ত সমূহ, অর্থাৎ যে উপাত্ত সমূহ দেওয়া থাকবে, প্রদত্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে, ব্র্যাকেটের মধ্যে আমরা দুইটি শব্দ লিখলাম, ঊর্ধ্বক্রম বা অধক্রম, অর্থাৎ যে উপাত্তগুলোকে আমাদেরকে মধ্যক বের করতে হবে সেই উপাত্তগুলোকে অবশ্যই আমাদেরকে হয় ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে অথবা অধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে, যে কোনো একভাবে সাজাতে হবেই। তাহলে আমরা যে কোনো একরকমভাবে সাজানোর পর যদি উপাত্তগুলো অবিন্যস্ত উপাত্ত আকারে দেওয়া থাকে তাদেরকে আমরা সবার প্রথমে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাবো। সাজানোর পর যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে আমরা সবার প্রথমে সাজাবো। সাজানোর পর ওই উপাত্তগুলোর ঠিক মাঝখানে যেই উপাত্তটা থাকবে, অর্থাৎ ওই মাঝখানের উপাত্তটার ডান দিকে সমান সংখ্যক উপাত্ত থাকবে, বাম দিকেও সমান সংখ্যক উপাত্ত থাকবে, তখন সেই মাঝখানের উপাত্তটিকে আমরা বলবো মধ্যক। তাহলে মধ্যক নির্ণয়ের দুইটি সূত্র রয়েছে। কেন দুইটি সূত্র? তার কারণ হলো যদি উপাত্ত বিজোড় সংখ্যক থাকে, বিজোড় সংখ্যক বলতে কি বোঝানো হয়, যদি 5টি উপাত্ত থাকে তাহলে 5 তো বিজোড়, তাহলে যদি 5টি উপাত্ত থাকে তার মানে বিজোড় সংখ্যক উপাত্ত, তাহলে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক বের করার সূত্র একটি। আবার যদি 4টি উপাত্ত থাকে তাহলে 4টি উপাত্ত অর্থাৎ জোড় সংখ্যক উপাত্ত, তাহলে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক বের করার সূত্র আরেকটি। আমরা এখন এই দুইটি সূত্র নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা বিজোড় সংখ্যক উপাত্ত সমূহের মধ্যক কিভাবে বের করতে হয় তার সূত্রটি আমরা লিখব। মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা অথবা উপাত্তগুলোর সংখ্যা যোগ 1, নিচে লিখব 2, এই পাশে লিখব তম পদ। অর্থাৎ যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে, 5টা উপাত্ত, 3টা উপাত্ত, 7টা উপাত্ত, 11টা উপাত্ত, অর্থাৎ বিজোড় সংখ্যক উপাত্ত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। তাহলে আমরা কি করব, যদি আমাদেরকে কয়েকটি উপাত্ত দেওয়া থাকে আর আমরা তাদেরকে সবার প্রথমে অবশ্যই ঊর্ধ্বক্রম অথবা অধক্রম এই যে কোনো একভাবে সাজিয়ে নিব। তাহলে আমরা সবার প্রথমে সাজিয়ে কয়েকটি সংখ্যা লিখে নিই। যেমন তা হচ্ছে 5, 7, 9, 12, 14। তাহলে এখানে মধ্যে আমরা কয়টি উপাত্ত লিখলাম? 1, 2, 3, 4, 5, 5টি উপাত্ত লিখলাম, অর্থাৎ বিজোড় সংখ্যক উপাত্ত লিখলাম। তাহলে আমাদেরকে যদি এই উপাত্তগুলোর মধ্যক বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব? তা হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা অর্থাৎ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে এখানে আমাদের কয়টি উপাত্ত? 1, 2, 3, 4, 5, 5টি উপাত্ত। তাহলে আমরা এখানে 5 লিখব, যোগ 1 দিলাম, নিচে হচ্ছে ভাগ 2, পাশে লিখব তম পদ। তাহলে আমরা যদি এখন উপরে হয় 6, নিচে হয় 2, পাশে হচ্ছে তম পদ, 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3তম পদ, অর্থাৎ 3তম পদ। তাহলে 3তম পদ কি? আমরা যে উপাত্তগুলোকে সাজিয়ে লিখলাম তাদেরকে আমরা হয় প্রথম থেকে অথবা শেষ দিক থেকে, তাহলে প্রথম দিক থেকে যদি আমরা গণি তাহলে 1, 2, 3, 3তম পদ, তৃতীয় যেই পদ সেটি হচ্ছে মধ্যক। তাহলে যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে তাদের মধ্যক নির্ণয়ের সূত্র কি? উপাত্তগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। তাহলে এখানে আমাদের 5টি উপাত্ত অর্থাৎ বিজোড় সংখ্যক উপাত্ত, তাহলে এখানে মধ্যক কত হবে? আমরা বের করলাম 3তম পদ। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মানে 3তম পদ, তাহলে 9 হচ্ছে এই 5টি উপাত্তের মধ্যক। তাহলে যত উপাত্তই দেওয়া থাকুক যদি বিজোড় সংখ্যক উপাত্ত হয় তাদেরকে আমরা এই সূত্রের মাধ্যমে মধ্যক নির্ণয় করব। তাহলে 3তম পদ, তাহলে আমরা লিখব এখানে 3তম পদ হলো 9, সুতরাং
মধ্যক হলো 9। আমরা তাহলে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করলাম। এখন আমরা জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করব। জোড় সংখ্যক উপাত্তের মধ্যক কি, তার সূত্রটা আমরা সবার প্রথমে লিখে নিব। তাহলে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যবর্তী সংখ্যা দুটির সমষ্টি ভাগ 2। তাহলে আমরা কিভাবে বের করব? যদি আমরা এখন কয়েকটি এখানে উপাত্ত লিখি, তা হচ্ছে 4, 5, 8, 10, 11, 12। আমরা শুধুমাত্র এটা উদাহরণ হিসেবে দিচ্ছি। 4, 5, 8, 10, 11, 12। তাহলে এখানে কয়টি উপাত্ত? 1, 2, 3, 4, 5, 6, 6টি উপাত্ত। তার মানে কি 6। তাহলে জোড়, তাহলে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক হচ্ছে মধ্যবর্তী সংখ্যা দুটির সমষ্টি ভাগ 2। এখানে আমরা যে উপাত্তগুলো লিখলাম সবগুলো কিন্তু ক্রমানুসারে লিখেছি, ছোট থেকে বড়র দিকে অর্থাৎ ঊর্ধ্বক্রমে লিখেছি। তাহলে এখন আমরা কিভাবে বের করব? তাহলে আমরা লিখব মধ্যক সমান, এরপরে উপরে কি লিখব? মধ্যবর্তী সংখ্যা দুটির সমষ্টি। এই 6টি উপাত্তর মধ্যে ঠিক মাঝখানের 2টি উপাত্তকে আমরা নিব। তাহলে মাঝখানে 2টি উপাত্ত হচ্ছে 8 এবং 10, কারণ এই 2টি উপাত্তের বাম দিকেও 2টি, ডান দিকেও 2টি, সর্বমোট 4টি উপাত্ত রয়ে গেল। মাঝখানের 2টি উপাত্তকে আমরা নিলাম 8 এবং 10। তাহলে 8 যোগ 10, মাঝখানের 2টি উপাত্তকে আমরা নিলাম, নিচে আমরা ভাগ করব 2 দ্বারা। 8 এবং 10 যোগ করলে হয় 18, তাকে 2 দ্বারা ভাগ করব। 18কে 2 দ্বারা ভাগ করলে হয় 9। তাহলে এখানে মধ্যক হচ্ছে 9। 4, 5, 8, 10, 11, 12 এই 6টি উপাত্তের মধ্যক হলো 9। ভালো করে খেয়াল করার বিষয়, এখানে যখন আমরা মধ্যক নির্ণয় করলাম তখন আমরা লিখেছিলাম তম পদ, ফলাফল বের হলো 3তম পদ। তাহলে আমরা আমাদের যে উপাত্তগুলো ছিল তাদের মধ্যে 3তম পদ যেটি, সেটি হচ্ছে মধ্যক। কিন্তু এখানে কিন্তু আমরা তম পদ লিখি নেই। কেন লিখি নেই? তার কারণ এখানের মধ্যে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে 3তম পদ হচ্ছে মধ্যক অথবা 4তম পদ হচ্ছে মধ্যক, কারণ এখানে আমরা মাঝখানে একটি সংখ্যাকে পাবো না, কারণ এখানে হচ্ছে জোড় সংখ্যক উপাত্ত 1, 2, 3, 4, 5, 6, 6টি উপাত্ত। তাহলে মাঝখান কোনটা ধরবো? এই জন্য আমরা কি করব? ঠিক মধ্যখানের যেই 2টি সংখ্যা রয়েছে তাদের মধ্যক আমরা বের করলাম 9। তাহলে আমরা বলবো এখানের যে 6টি উপাত্ত, এই 6টি উপাত্তের মধ্যক হচ্ছে 9। তাহলে এখানে আমরা লিখবো অতএব নির্ণেয় মধ্যক 9। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের যে 2টি সূত্র রয়েছে এই 2টি সূত্র আমরা এখানের মধ্যে উদাহরণ হিসেবে আমরা এখানে দেখালাম। তাহলে মধ্যক বলতে বোঝানো হয় মধ্যক হলো উপাত্ত সমূহের মধ্যম মান। এই 5টি উপাত্তের ঠিক মধ্যম অর্থাৎ মাঝখানে যেটি রয়েছে তা হচ্ছে মধ্যক। আবার এখানের মধ্যে এই 6টি উপাত্তের মধ্যে মাঝখানে যে 2টি উপাত্ত রয়েছে তাদের মধ্যক আমরা বের করলাম 9। তাহলে মধ্যম মান। প্রদত্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে হয় ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। মধ্যক নির্ণয়ের 2টি সূত্র: বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক, জোড় সংখ্যক উপাত্তের মধ্যক। আমরা এই 2টি সূত্র 2টি উদাহরণের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে আশা করি আমরা মধ্যক বলতে কি বোঝায় আমরা সেগুলো বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব প্রচুরক নিয়ে। প্রচুরক কি? প্রচুরক হচ্ছে উপাত্ত সমূহের মধ্যে যে উপাত্ত সমূহ দেওয়া থাকবে ওই উপাত্ত সমূহের মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সর্বাধিকবার থাকবে ওই উপাত্তটিকে বা ওই উপাত্তগুলোকে আমরা প্রচুরক বলবো। আমি আবারও বলতেছি, যে উপাত্তগুলো দেওয়া থাকবে ওই উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা যে উপাত্তগুলো সর্বাধিকবার থাকবে তাকে বা তাদেরকে আমরা প্রচুরক বলবো। আমি বোঝানোর সময় সবসময় বলে থাকি যে যে সংখ্যাটি প্রচুর পরিমাণে থাকে অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে থাকবে তাকে আমরা প্রচুরক বলবো। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে লিখি 4, 4, 5, 6, 7, 9, 7, 9, 9, 11, 9। এই যে আমরা এখানের মধ্যে কয়েকটি উপাত্ত লিখলাম 4, 4, 5, 6, 7, 9, 7, 9, 9, 11, 9। আমরা কয়েকটি উপাত্ত লিখলাম। এখানের মধ্যে 4, 5, 6, 7, 9, 11 এই উপাত্তগুলো রয়েছে। তাহলে আমরা এখানের মধ্যে দেখতেছি যে 4 এখানের মধ্যে রয়েছে 1, 2 শুধুমাত্র 2 বার। এরপরে 5 এখানে রয়েছে 1 বার, 6 রয়েছে 1 বার, 7 রয়েছে 2 বার, 9 রয়েছে 1, 2, 3, 4 বার এবং 11 রয়েছে 1 বার। তাহলে
আমরা যেই উপাত্তগুলো লিখলাম কোনটি কয়বার করে রয়েছে আমরা তা লিখে নিলাম। 4 2বার, 5 একবার, 6 একবার, 7 2বার, 9 4বার, 11 একবার। তাহলে এই উপাত্তগুলোর মধ্যে আমরা দেখতেছি সর্বাধিকবার রয়েছে 9। এই উপাত্তগুলোর মধ্যে সবচাইতে বেশি পরিমাণে রয়েছে 9। তাহলে এই উপাত্তগুলোর প্রচুরক হলো 9। তাহলে 9 তো একটি সংখ্যা, তাহলে এই উপাত্তগুলোর প্রচুরক হলো 9। এখন যদি এরকম হয় যে এই উপাত্তগুলোর মধ্যে 4 তো 2বার, যদি আমরা আরও 2বার বাড়িয়ে দিই তাহলে 4 কয়বার হবে? তাহলে 4 হবে 4বার। 4 কয়বার হবে? 4বার। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম 4 4বার রয়েছে, 9ও 4বার রয়েছে। তাহলে আমরা দেখতেছি এই উপাত্তগুলোর মধ্যে 4 এবং 9 এই দুইটি উপাত্ত সবচেয়ে বেশি বার রয়েছে। তাহলে আমরা বলবো 4 এবং 9 এই উভয়টি এই উপাত্তসমূহের প্রচুরক। এই জন্য আমরা বারবারে বলি যে উপাত্তসমূহের মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সর্বাধিকবার থাকে তাকে বা তাদেরকে প্রচুরক বলা হয়। যদি একটি উপাত্ত সর্বাধিকবার থাকে আমরা তাকে প্রচুরক বলবো, আর যদি একটির অধিক মানে 2টি উপাত্ত বা 3টি উপাত্ত বা অনেকগুলো উপাত্ত যদি সর্বাধিকবার থাকে তাদেরকে আমরা প্রচুরক বলবো। তাহলে আশা করি প্রচুরক বলতে কি বোঝায় আমরা তার সম্পর্কে একটি ধারণা দিতে পারলাম। এখন যদি আমরা আরও উদাহরণ হিসেবে দিই তাহলে আমরা আরও কি লিখতে পারি, তা হচ্ছে 5 7 11 15 15, 5 5 7 3 15। তাহলে এই উপাত্তগুলোর মধ্যে 5 রয়েছে 3বার, 1 2 3। এরপর 7 রয়েছে 2বার, 1 2বার। তারপরে 11 এটি রয়েছে একবার 3বার, 15 রয়েছে 3বার এবং 3 রয়েছে একবার। তাহলে আমরা উপাত্তগুলো কোনটি কয়বার করে রয়েছে আমরা সেগুলো লিখলাম। আমরা এখানে দেখতেছি যে 5 এখানে রয়েছে 3বার, 15 রয়েছে 3বার। তাহলে এই দুইটি সর্বোচ্চ পরিমাণে রয়েছে। তাহলে এই দুইটি হচ্ছে এই উপাত্তগুলোর প্রচুরক। এখন যদি আমরা 5কে আরেকবার বাড়িয়ে দিই তাহলে কত হবে? 5 হবে 4বার। তাহলে সেক্ষেত্রে সবগুলো উপাত্তের মধ্যে 5 সবচেয়ে বেশি বার থাকবে। তাহলে 5 হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরক যে শুধুমাত্র একটি সংখ্যা হবে তা না, প্রচুরক একটি সংখ্যাও হতে পারে, আবার প্রচুরক অনেকগুলো সংখ্যাও হতে পারে। তাহলে আমরা কি বলবো? যে সংখ্যাটি বা যেই সংখ্যাগুলো সর্বাধিকবার থাকবে ওই সংখ্যাটিকে বা ওই সংখ্যাগুলোকে আমরা প্রচুরক বলবো। আমরা এখন আলোচনা করব রেখাচিত্র নিয়ে। তাহলে আমরা এখন রেখাচিত্র নিয়ে আলোচনা করব, কিন্তু এই রেখাচিত্র নিয়ে আলোচনা করার আগে প্রচুরক নিয়ে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই। তা হলো যে উপাত্তগুলো দেওয়া থাকবে যদি সেই উপাত্তগুলোর মধ্যে কোনো উপাত্তই যদি একাধিকবার না থাকে, অর্থাৎ কোনোটার চাইতে যদি বেশি বার না থাকে, সবগুলো উপাত্তই যদি সমান সংখ্যক বার থাকে তাহলে সেই উপাত্তগুলোর কোনো প্রচুরক থাকবে না। অর্থাৎ মনে করেন যে 5টি উপাত্ত দেওয়া রয়েছে এবং এই 5টি উপাত্তই সমান সংখ্যক বার, প্রতিটাই একবার করে বা প্রতিটাই 2বার করে রয়েছে। অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলো যদি সমান সংখ্যক বার দেওয়া থাকে তাহলে সেই উপাত্তগুলোর কোনো প্রচুরক থাকবে না। প্রচুরক শুধুমাত্র তখনই থাকবে যখন আমরা দেখব যে কোনো একটি উপাত্ত বা একাধিক উপাত্ত অন্যান্য উপাত্তগুলোর তুলনায় বেশি বার রয়েছে, তখন ওই উপাত্ত বা উপাত্তগুলোকে আমরা প্রচুরক বলবো। কিন্তু যদি সবগুলো উপাত্তই যদি সমান সংখ্যক বার থাকে তাহলে সেই উপাত্তগুলোর কোনো প্রচুরক হবে না। তাহলে আমরা এখন রেখাচিত্র নিয়ে আলোচনা করব। রেখাচিত্র বলতে কি বোঝানো হয়? তথ্যসমূহ চিত্তাকর্ষক ও সহজে বোঝার জন্য যে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে রেখাচিত্র বলে। অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া থাকে তাদেরকে সহজে বোঝার জন্য এবং আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য যে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে রেখাচিত্র বলে। আমরা এখানের মধ্যে কি করব? আমরা যে ছক কাগজ অর্থাৎ গ্রাফ পেপার থাকে সেই গ্রাফ পেপারের মধ্যে আমরা এই রেখাচিত্র এঁকে থাকি। তাহলে আমরা কিভাবে আঁকবো আমরা এখানের মধ্যে একটি উদাহরণ দেই। তাহলে আমরা এখানের মধ্যে একটি ছক কাগজের মধ্যে এঁকে নিলাম। এখন এখানের মধ্যে আমরা এই যে নিচে 1 2 3 4 লিখলাম, এগুলো আমরা লিখলাম ওভার, এবং এইদিকে যে সংখ্যাগুলো আমরা লিখলাম এগুলোকে আমরা লিখলাম রান। তাহলে অর্থাৎ কোন ওভারে কত রান নেওয়া হয় সেটি যদি আমাদেরকে আমরা এই রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে করব? যদি আমাদেরকে বলে দেওয়া হয় যে প্রথম ওভারে রান নেওয়া হয়েছে 6 রান, তাহলে প্রথম বরাবর আমরা এখানে 6 রানের এখানে আমরা এরকম বৃত্তের মতো গোল করে দিব। যদি বলা হয় যে দ্বিতীয় ওভারে রান করা হয়েছে 4 রান, তৃতীয় ওভারে রান করা হয়েছে 7 রান
এরকম করে আমরা যদি বিভিন্ন বৃত্ত ভরাট করি, আমরা এরকম করে কয়েকটা বৃত্ত এখন ভরাট করব। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার জন্য একটি রেখাচিত্র আঁকলাম। কিভাবে আঁকলাম সেটি হচ্ছে, আমরা সবার প্রথমে এরকম বৃত্তগুলো দিয়ে নিলাম সবগুলো ওভারে। আমরা সর্বমোট 10টি ওভারে আমরা সবগুলো বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত আঁকার পর প্রথম ওভারের যেই বৃত্তটি অর্থাৎ গোলটি রয়েছে, ঠিক সেটা থেকে আমরা দ্বিতীয় ওভারের বৃত্তটি, প্রথম ওভারের বৃত্ত এবং দ্বিতীয় ওভারের বৃত্ত এখানে আমরা এরকম দাগ দিয়ে একত্র করে দিব। দ্বিতীয় ওভার থেকে আমরা তৃতীয় ওভারের বৃত্ত পর্যন্ত দাগ দিয়ে যাব, সেখান থেকে চতুর্থ ওভারে যাব। অর্থাৎ এখানে খেয়াল রাখতে হবে, একটি বৃত্ত থেকে হুট করে অন্য একটি বৃত্ততে গেলে হবে না, এখানে অবশ্যই আমাদেরকে ওভারগুলো মেনে চলতে হবে। প্রথম ওভারের বৃত্ত থেকে আমরা দ্বিতীয় ওভারের বৃত্ততে যাব, সেখান থেকে তৃতীয় ওভারের বৃত্ততে যাব, সেখান থেকে চতুর্থ ওভারের বৃত্ততে যাব। অর্থাৎ এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা এরকম করে দাগগুলো দিলাম। এখন যেই চিত্রটি আমাদের সামনে প্রকাশ পেল, এতে করে খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে কোন ওভারে সর্বোচ্চ রান হয়েছে। আমরা দেখতেছি যে এই বৃত্তগুলোর মধ্যে সবচাইতে উপরে এই বৃত্তটি রয়েছে, আর এই বৃত্তটি হলো নবম ওভার। তার মানে নবম ওভারে সর্বোচ্চ রান করা হয়েছে। তাহলে বলা হয় যে তথ্যসমূহ চিত্তাকর্ষক ও সহজে বোঝানোর জন্য, অর্থাৎ আমরা খুব সহজে বোঝার জন্য এবং আকর্ষণীয় করে তোলার জন্য যে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে রেখাচিত্র বলে। আমরা আমাদের এই রান এবং ওভার এই তথ্যগুলোকে আকর্ষণীয় এবং সহজে বোঝার জন্য এই লেখচিত্রের মধ্যে আমরা এখানে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এটা দেখে বুঝতে পারতেছি যে নবম ওভারে সর্বোচ্চ রান করা হয়েছে। তাহলে আমরা খুব সহজেই এটা বুঝতে পারলাম এবং এটি খুবই আকর্ষণীয়। আমি যে এই ছবিটা আঁকলাম এটা কতটুকু আকর্ষণীয় হয়েছে তা বলতে পারবো না, কিন্তু তারা বলতেছে যে চিত্তাকর্ষক অর্থাৎ আকর্ষণীয় করার জন্য এবং সহজে বোঝার জন্য যে লেখাচিত্রটা আঁকা হয় তাকে আমরা রেখাচিত্র বলে থাকি। এখানের মধ্যে আমরা খুব সহজে বুঝতে পারতেছি নবম ওভারে সর্বোচ্চ রান করা হয়েছে এবং এটি কতটুকু আকর্ষণীয় সেটা আপনারাই জানেন। তাহলে এখানের মধ্যে রেখাচিত্র কাকে বলে আমরা রেখাচিত্র সম্পর্কে ধারণা নিলাম। তথ্যসমূহ চিত্তাকর্ষক ও সহজে বোঝার জন্য যে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে রেখাচিত্র বলে। তাহলে আজকের ক্লাসে আমরা এই 8টি টপিকস নিয়ে আলোচনা করলাম। আশা করি এই সবগুলো টপিকস যদি আপনারা এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে সবাই অনেকটা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আজকের পর্বটি তোমাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।